জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি ইশতিয়াক আহমেদ। পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি না হলেও পানি নামতে শুরু করেছে চট্টগ্রাম ও কক্সবাজারে। তবে এখনও বিভিন্ন এলাকায় পানিবন্দী লাখো মানুষ। তলিয়ে যাওয়া ঘরবাড়ি আর হাটবাজারে দেখা দিয়েছে তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। যদিও দুর্যোগ এলাকায় শতভাগ ত্রাণ পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে দুর্যোগ প্রতিমন্ত্রী। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 1,88,000-এর বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে 650-র বেশি আশ্রয় কেন্দ্র। এদিকে পানি নামার সঙ্গে সঙ্গে সামনে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত কিলোমিটার সড়ক, সেতু ও কালভার্ট। ভেসে গেছে ফসলি জমি ও মাছের খামার। এখন পর্যন্ত চট্টগ্রামে ভারী বৃষ্টিতে পাহাড় ধস, দেয়াল ধস ও পানিতে ডুবে 10 জনের মৃত্যু হয়েছে। বন্যার অবস্থা আসলেই ভয়াবহভাবে খারাপ, কিন্তু অনেক সময় হয় যে ভয়াবহ খারাপ বা অনেক খারাপ আমরা ওই পর্যন্ত বলে ছেড়ে দিই, জানি না কতটুকু খারাপ, বাট এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ নিতে পারতেছি। তারেক রহমানের সরকার সর্বতোভাবে চট্টগ্রামবাসী তথা জনগণের পাশে রয়েছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য আমরা দিনরাত কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিবিড়ভাবে স্থানীয় প্রশাসনের সাথে সংযোগ রাখছেন। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট বিভাগের নদ নদীর পানি বাড়লেও সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি 2 সেন্টিমিটার কমেছে। তবে পানি নামতে শুরু করলেও এখনও পুরোপুরি কাটেনি বন্যার শঙ্কা। 3 দিনের বৃষ্টি ও উজানের ঢলে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছিল। পাশাপাশি সীমান্তবর্তী অন্যান্য নদীর পানিও কমতে শুরু করলেও নিম্নাঞ্চলে এখনও রয়েছে বন্যার শঙ্কা। অন্যদিকে মৌলভীবাজারে মনু নদীর পানি এখনও বিপদসীমার উপরে থাকলেও ধলাই ও জুড়ি নদীর পানি কমছে। বন্যার পানি কিছুটা নেমে গেলেও নিম্নাঞ্চলের ফসলি জমির ক্ষয়ক্ষতি রয়ে গেছে। এদিকে হবিগঞ্জেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। কালকের কিছু খাবার ছিল, ওনারা সকালে খাইছে আর নিজ নিজ দায়িত্বে খাইছে। সব আমরা জার্জির খানি খেয়ে আছি, অনেকে আবার আনা খাইয়েও আছে। জি না আমি রাস্তার উপরে গড়ে তো পানি টানি আমরা কিভাবে বাঁচবো। রান্না সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় এমপি ও দলীয় সব সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানান 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি বন্যা দুর্গত অঞ্চলে ইতিমধ্যে ত্রাণ বাবদ 2 কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড সহ সরকারি বিভিন্ন বাহিনীও। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ প্রাথমিকভাবে 5টি জেলায় এবং সারা বাংলাদেশ জুড়ে যে প্রবল বৃষ্টিপাত, বন্যা, পাহাড় ধস এবং জলাবদ্ধতার বিষয়গুলো রয়েছে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদেরকে আরও সুরক্ষিত রাখার জন্য, ওনাদের ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদের যেন জীবনে বড় ধরনের যে বিপদ তার ভাব ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সে কারণে পরীক্ষা বিলম্বিত করার মাধ্যমে বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এবং সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে, সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মানুষের পাশে রয়েছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার, এমনটাই জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। শনিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষ মেলা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করে নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করে, তাই এই কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য
প্রস্তুত আছে, ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি আমরা, লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে ইনস্ট্যান্টলি, ভেরি কুইকলি। কারণ এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষির অর্থনীতি চাঙ্গা হলেই দেশের অর্থনীতি চাঙ্গা হবে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে ভারী বর্ষণ ও ভূমিধসের ঘটনায় বিভিন্ন রাজ্যে 5 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আসাম, মিজোরাম, ত্রিপুরা, সিকিম সহ বেশ কিছু রাজ্যে জলাবদ্ধতার কারণে অনেক সড়কে বন্ধ যান চলাচল, বেশ কিছু স্থানে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে শুক্রবারের টানা বর্ষণে নতুন করে বন্যা দেখা দিয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশে। ভারী বর্ষণ হয়েছে পশ্চিমবঙ্গেও। গেল 24 ঘন্টায় কোচবিহারে 143 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, আগামী 16 জুলাই পর্যন্ত অরুণাচল, আসাম, ত্রিপুরা সহ উত্তরের রাজ্যগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এই সময়ে বৃষ্টিপাত কমে আসবে মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে। চিকিৎসাজনিত কারণে দেশের টাকা যেন বিদেশে না চলে যায়, সেজন্য চিকিৎসকদের দক্ষতা ও সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। প্রতিষ্ঠানটির 80 বছর পূর্তিতে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশের চিকিৎসা খাতের নানা সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি প্রশ্নোত্তরে অংশ নেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা। এ সময় বলেন, সেপ্টেম্বরের মধ্যে শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসায় দেশের 5টি জেলায় 1000 শয্যার ব্যবস্থা করবে সরকার। নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতে প্রতিটি হাসপাতালের পাওয়ার সিস্টেম সোলার করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সারা দেশের হাসপাতালে 1 লাখ স্বাস্থ্যকর্মী, 25,000 মিডওয়াইফ ও 5,000 চিকিৎসক নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আপনাদের কাছে আমার প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা এগুলা, যাতে বাচ্চারা সাপোর্টগুলা পায়। তিস্তা নিয়ে কোনো কথার ফুলঝুরি নয়, বরং এর দ্রুত বাস্তবায়ন দরকার বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার দুপুরে রংপুরে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গণভোট বাস্তবায়নে যা করার দরকার তাই করা হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রংপুরে বিরোধীরা জেতায় বাজেটে বৈষম্য করা হয়েছে। বাজেট বৈষম্য করা হয়েছে রংপুর বিভাগের সাথে, এবং রংপুরবাসীর সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, এই রংপুর বিভাগের বেশিরভাগ আসন বিরোধী দলের এমপিদের হওয়ার কারণে সেখানে বরাদ্দ পরিকল্পিতভাবে কমিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুরি শুনতে চাই না, দেখতে চাই না, আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। যেই রাজনৈতিক দল অন্য দেশের আশ্রয়ে আছে, তারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এদেশে সেই দল রাজনীতি করতে পারবে কিনা সেই সিদ্ধান্ত সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে গোদাগাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়কে এনসিপির সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, জুলাইয়ের লড়াই এখনও চলমান। তিনি আরও বলেন, যারা দিনের আলোয় মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের আধারে ভাগ দেয়, তারা নেতা হতে পারে না। বস্তা পচা সিস্টেম ঠিক না হলে দেশের কোনো উন্নতি হবে না। যদি ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলি, তাহলে 5 বছরেই দেশের উন্নতি হবে বলে মন্তব্য করেন সার্জিস আলম। যেই দেশের একটা দল সবচেয়ে বড় দলের আশ্রয় আরেকটা দেশে গিয়ে হয়, সেই দল কি বাংলাদেশের হইতে পারে?
তাহলে যেই দল আমার দেশের স্বাধীনতার জন্য হুমকি, সার্বভৌমত্বের জন্য হুমকি, যেই দল গণহত্যা ঘটায়, যেই দলের কাছে ক্ষমতার চেয়ে জীবনের মূল্য তুচ্ছ হয়ে যায়, সেই দল কি বাংলাদেশে রাজনীতি করতে পারে? সরকার গণভোটের রায় বাস্তবায়ন থেকে সরে আসায় জনগণ হতাশ ও আহত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে চাঁদপুর শহরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এই কথা বলেন। মূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং এর প্রবলেম, কর্মসংস্থানের অভাব, একই সাথে সাথে আপনারা জানেন ইরানে যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলেও এখনো পর্যন্ত লোডশেডিং এর সমস্যা সমাধান করতে পারেনি। গণভোটের যে দাবি থেকে সরকারের সরে আসা, সেটি আপনাদেরকে আহত করেছে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের 60টি মামলায় 75 জনের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, মামলার গতি ত্বরান্বিত করতে লোকবল, ট্রাইব্যুনাল ও প্রসিকিউটর বাড়ানোর প্রক্রিয়া চলছে। শনিবার জাতীয় শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রযোজনায় 2024-এর গণঅভ্যুত্থানের অডিও ভিজুয়াল সিরিজ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর আরও বলেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট মেনে নেওয়া হবে না। সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে দেশে অস্থিরতা তৈরি হবে। আমাদের প্রায় 60টি মামলা ইতিমধ্যে আমাদের রায় ঘোষিত হয়েছে। প্রায় 70 জন আসামির বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। আগের চেয়ে অনেক বেশি গতিশীল প্রক্রিয়ায় এই মামলাগুলোর তদন্ত চলছে। আমাদের তদন্তের প্রক্রিয়ায় আমাদের তদন্ত সংস্থার লোকবল বৃদ্ধি, ট্রাইব্যুনাল বৃদ্ধি এবং আমাদের প্রসিকিউশনের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই হবে। এই বিচার প্রক্রিয়া যদি আমরা সম্পন্ন করতে না পারি, তাহলে বাংলাদেশে এক ধরনের অস্থিরতা তৈরি হবে। এই যে বিপ্লবীদের কথা, আহতদের কথা আমরা শুনছি, এই ক্ষোভটা দানা বাঁধতে থাকবে এবং এটার ফার রিচিং ইম্প্যাক্ট আছে। পরবর্তী সময়ে বাংলাদেশের প্রয়োজনে যদি এইরকমই হয় যে বিচার হবে না, তাহলে কোনো মানুষ কিন্তু আর রাষ্ট্রকে রক্ষার জন্য এগিয়ে আসতে চাইবে না। দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে 4 বাংলাদেশি নাগরিকের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শনিবার ভোর 5:30টার দিকে আকিরাপুর দাইনুর সীমান্তের 315 নম্বর মেইন পিলারের কাছে ঘটনাটি ঘটে। বিজিবি জানায়, 4 জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলরত সদস্যরা তাদের বাধা দেয়। পরে তাদের সীমান্তের শূন্য রেখায় রাখা হয়। তাদের মধ্যে 1 জন নারী, 3 জন পুরুষ এবং 1 জন প্রতিবন্ধী। বিজিবি জানায়, 4 জনই খুলনার দৌলতপুরের বাসিন্দা। প্রায় 2 বছর আগে তারা কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। দেশে ফেরার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে সেখানে প্রায় 2 মাস কারাভোগ করেন। ঘটনার পর বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। শনিবার সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে 786 জনের শরীরে হাম ও উপসর্গ দেখা গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 15 মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 753 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত 1,10,601 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট 13,410 জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট 93,491 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এই পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 89,762 জন। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন স্বামী স্ত্রী।
শনিবার দুপুরে উপজেলার বেড়াইদের চালা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন রাকিব হাসান ও তার স্ত্রী বিথি আক্তার। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিথি আক্তার। গুরুতর আহত অবস্থায় রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিব ডেনিমেক গার্মেন্টস লিমিটেডের মানব সম্পদ বিভাগে কর্মরত ছিলেন। নিহত দম্পতির 9 মাস বয়সী এক সন্তান রয়েছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। মা বাবার হাতেই খুন হন খুলনার সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী আরফানা হোসেন নির্জনা। শনিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। পুলিশ জানায়, মাত্র 16 বছর বয়সে পরপর 2টি বিয়ে হয় নগরীর বসুপাড়া এলাকার আরফানা হোসেন নির্জনার। প্রায়ই কথার অবাধ্য হয়ে বাড়ির বাইরে থাকার কারণে তার উপর ক্ষিপ্ত হয়ে বাবা আলিম হোসেন আকাশ এরই জেরে গত 8 জুলাই নির্জনার মাথায় আঘাত করে বাবা আলিম হোসেন আকাশ। এতে ঘটনাস্থলেই রক্তক্ষরণে মারা যায় নির্জনা। পরে এই ঘটনায় মা সীমা আক্তার আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করে বলে জানান কেএমপি কমিশনার। আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। হত্যার পর মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিক আবাসিক এলাকার 3 নম্বর রোডে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। সরকারি হিসেবে দেশে চলতি মৌসুমে 84 লাখ গাছ লাগানো হলেও এ তথ্যের সত্যতা নিয়ে খোদ সরকারের ভেতরেই তৈরি হয়েছে সংশয়। পরিবেশমন্ত্রী বলছেন, শুধু প্রধানমন্ত্রী নন, এই পরিসংখ্যান তার নিজের কাছেও বিশ্বাসযোগ্য নয়। শনিবার রাজধানীতে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বন, জলবায়ু ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশের এমন ত্রুটিপূর্ণ পরিসংখ্যানের কারণেই আন্তর্জাতিক মহলে দেশের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক দেশই বাংলাদেশের পরিসংখ্যান বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। প্রবৃদ্ধি অর্জনের দৌড়ে পরিবেশকে বাজি রাখা যাবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের উৎস চিহ্নিত না করে কেবল পরিণতি নিয়ে কথা বলাকে ফলপ্রসূ নয় বলেও মনে করেন পরিবেশ মন্ত্রী। তার মতে, কর্মসংস্থানের জন্য শিল্পায়ন প্রয়োজন, তবে তা কোনোভাবেই পরিবেশ ধ্বংস করে নয়। প্রতি বছর 22 লক্ষ লোক কর্মসংস্থানের জন্য চাকরি বাজারে আসতেছে। কত লোকের আপনি বিদেশে পাঠাইবেন? সো আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি। অর্থনৈতিক প্রবৃদ্ধির অনলি উপায় হলো আপনাকে উৎপাদন বাড়ানো। উৎপাদনের সাথে কৃষিও আছে। তো উৎপাদন যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি দরকার। তো উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের ইন্ডাস্ট্রি অত্যন্ত জরুরি। কিন্তু আমরা এন্ডও করতে পারি না যে ইন্ডাস্ট্রি করার জন্য আমরা আমাদের পরিবেশকে নষ্ট করবো, সেটাও আমরা চাই না। ৭১ যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাক বাহিনীর গণহত্যার প্রতিবাদে প্রতিরোধ যুদ্ধ না করত, তাহলে বাংলাদেশ এখনও পাকিস্তান থাকত বলে মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শনিবার দুপুরে রাওয়া ক্লাবের হেলমেট হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, স্বাধীনতার এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো আপোষ মেনে নেওয়া হবে না। স্বাধীনতার কথা তৎকালীন রাজনৈতিক নেতারা চিন্তা করেন নাই। এই যুদ্ধ ছিল জনতার যুদ্ধ। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তবে এই কথা ইতিহাসে নেই। পাঁচটি ক্যান্টনমেন্টে আলাদা আলাদাভাবে কেউ কারোর সাথে যোগাযোগ না রেখে বিদ্রোহ করেছে পাকিস্তানিদের গণহত্যার প্রতিবাদ করে তারা জনগণকে সংগঠিত করেছে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সেই জন্যই 9 মাস ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত হতে পেরেছে। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়, বাঙালিদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। এই যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছে বাঙালিরা। সেই জন্য আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতি কৃতজ্ঞতা জানাই।
শিক্ষার্থীদের শুধু দক্ষ পেশাজীবী নয়, মানবিক মূল্যবোধ সম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবন গঠন, নৈতিকতা, গবেষণায় আগ্রহ এবং দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়ে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও উদ্ভাবন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে জোর দেওয়ার আহ্বান জানায় বিশিষ্টজনরা। এখন প্রশ্ন আসছে, তোমরা যা পড়ছো, যেভাবে পড়ছো, যা পড়বে, যে স্বপ্ন বাংলাদেশ ভবিষ্যতে যে ফাইটটা করতে চায়, সেই ফাইটে তরুণরাই প্রধান ফাইট করবে। এবং একটা কথা একটু তোমাদের মনে রাখা জরুরি, যেটা বলা হয়েছে, শুধু দক্ষতা অর্জন না, একই সাথে মানুষ হিসাবে ভালোভাবে গড়ে ওঠাও ইম্পর্টেন্ট। একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে যে পৃথিবীতে আমরা এখন আছি, যে পৃথিবীতে যে ট্রান্সফরমেশনটা ঘটছে, সেই ট্রান্সফরমেশনের খোঁজ খবর রাখা এবং নিজকে সেটার জন্য প্রস্তুত করে নেওয়া। যেসব অসাধু ঠিকাদার উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে, তাদের মানবতার শত্রু বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই কথা বলেন। বলেন বা যেখানেই বলেন, সবাই এখন বিএনপি হয়ে গেছে। আমি বলছি এই কারণে কথাটা, যারা শিক্ষক, শিক্ষিকা, আপনাদের কারো বিএনপি হওয়ার দরকার নাই। আপনি একজন শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে আপনার ক্লাসে যখন একটি শিক্ষার্থী আপনার কাছে সেই শিক্ষা নিতে আসে, আপনার দায়িত্ব হচ্ছে সেই নিজের সন্তানের মতো সেই শিক্ষার্থীকেও সঠিক জ্ঞান এবং সঠিক শিক্ষায় তাকে শিক্ষিত করা। এই শিক্ষার ঘাটতি হলে পরে আপনি কখনোই একটি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো একটি নতুন প্রজন্ম পাবেন না। প্রকৃত অর্থেই শিক্ষক যদি শিক্ষিত না হয়, শিক্ষক যদি প্রাজ্ঞ না হয়, শিক্ষক যদি অভিজ্ঞতা সম্পন্ন না হয়, শিক্ষক যদি আধুনিক প্রযুক্তির সাথে তার পরিচয় না ঘটে, তাহলে শিক্ষার্থী কখনোই আলোকিত হবে না। কোনো মেগা প্রকল্পের ব্যয় রাজনৈতিক ব্যক্তিরা নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনার ভিত্তিতেই নির্ধারিত হয়। তবে সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়নের জন্য দায়ী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার সকালে রাজধানীতে প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা বিষয়ক সেমিনারে এ কথা বলেন প্রতিমন্ত্রী। বলেন, রাজধানীর অনেক এলাকায় পরিকল্পনা না মেনেই সড়ক ও অন্যান্য অবকাঠামো ঘিরে আবাসন গড়ে উঠেছে, যা ডিটেলড এরিয়ে প্ল্যান বাস্তবায়নে বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে। বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণে ছোট পরিসরের বদলে সরকার এখন দীর্ঘমেয়াদী ও সমন্বিত নগর পরিকল্পনার দিকে এগোচ্ছে বলেও জানান তিনি। এ সময় সবাইকে বিধিমালা মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানান প্রতিমন্ত্রী। ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের যে ডিপিপি গুলো আমরা প্রণয়ন করে প্ল্যানিং এ দিচ্ছি, সেখানে আপনাদের ইঞ্জিনিয়াররা আদৌ আছে কিনা বা আপনাদের প্রতিনিধি আছে কিনা, এই যাচাই বাছাই গুলো করছেন কারা, তাদের সম্বন্ধে, তারা ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তাদের ধারণা আছে কিনা, বা একটা ব্রিজের পাইলিং বলেন, গার্ডার বলেন, অ্যাপ্রোচ রোড বলেন, ব্রিজের বা রাস্তার কার্পেটিং বলেন, বা বিল্ডিং এর বিভিন্ন বিষয় সম্বন্ধে তাদের সম্যক না প্র্যাকটিক্যালি ধারণা, ইঞ্জিনিয়ারিং ধারণা আছে কিনা, আমার তো মনে হয় বিন্দুমাত্রও নাই। বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তর, সংস্থা, কর্পোরেশন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত আউটসোর্সিং কর্মীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সেমিনারে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন। চাকরির নিরাপত্তা, ন্যায্য মজুরি এবং মৌলিক শ্রম অধিকারের দাবিতে এই সেমিনার আয়োজন করে সংগঠনটি। এ সময় আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে স্ব প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মচারীদের একটা প্রতিষ্ঠান যদি 15টা কর্মচারী, 200 কর্মচারী সে পুষতে পারে আউটসোর্সিং হিসাবে, তাহলে ওই আউটসোর্সিংটা কেন পার্মানেন্ট করা যাবে না? দাবিগুলো সিস্টেমেটিক ওয়েতে হইতে হবে এবং সরকারকে বলতে হবে, বুঝাইতে হবে, সময় দিতে হবে। এই সরকার স্বৈরাচার সরকার না, এটা জনগণের সরকার। আপনাদের ভোটে
নির্বাচিত সরকার, অবশ্যই সরকার সেগুলো দেখবে। বৈশ্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বাংলাদেশের হাতে খুব কম সময় আছে নিজেদেরকে প্রস্তুত করার, এমন মন্তব্য করেছেন সাবেক মেজর জেনারেল ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। শনিবার বিকেলে রাজধানীর রাওয়া ক্লাবে বঞ্চিত সামরিক কর্মকর্তাদের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ নিয়ে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, বর্তমান সেনাবাহিনীর আইন ব্রিটিশ আমলের, এই আইনের সংস্কারের দাবি জানান তিনি। এছাড়া তিনি বলেন, সেনাবাহিনীর সম্মান ও রুজির নিরাপত্তা নিশ্চিত করলে সদস্যরা জীবন দিতেও প্রস্তুত থাকবে। এ সময় বক্তারা বলেন, সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে, কেননা রাজনৈতিক প্রতিহিংসার কারণে পদোন্নতি বঞ্চিত হন তারা। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। We have very little time to prepare ourselves. আন্তর্জাতিক ভূ রাজনীতি পরিস্থিতিকে যেদিকে ঠেলে নিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য খুবই কম সময় আছে নিজেদেরকে প্রস্তুত করার। এর জন্য আমাদেরকে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করার প্রয়োজন নাই। আমরা যদি আমাদের প্রত্যেকটি নিজস্ব এলাকায় সামরিক ট্রেনিংটা দিতে পারি, লোকাল ট্রেনিংটা দিতে পারি, যাতে করে প্রয়োজনের সময় মানুষ দাঁড়াতে পারে। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। ঢাকার কেরানীগঞ্জের একটি বাসার গ্যাস লাইনে কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে কেরানীগঞ্জের বড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে রাকিব নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের 17% পুড়ে গেছে, বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর ইউনিয়নের একটি বসতবাড়িতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেলে জোহরপুর বেলপাড়া গ্রামের মনিরুল ইসলাম কালুর বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, মনিরুল ইসলাম কালুর বাড়িতে অর্ধশতাধিক ককটেল মজুদ ছিল। হঠাৎ বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, অর্ধশত ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় মোহনা টিভির স্থানীয় প্রতিনিধি নিজামুদ্দিন চৌধুরী সজীবকে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফেনীতে কর্মরত সাংবাদিকরা। শনিবার বেলা 11টায় শহরের ট্রাঙ্ক রোডের শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন সাংবাদিকেরা। এরপর প্রেস ক্লাবের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ। তাদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। এমন সন্ত্রাসী কাজের সাথে ফেনী নদী থেকে বালু উত্তোলনকারী সিন্ডিকেট দায়ী বলে দাবি করেন তারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। গত বৃহস্পতিবার ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ফেনী নদীর পাড়ে সংবাদ সংগ্রহের কথা বলে সাংবাদিক সজীবকে ডেকে নিয়ে মারধর করে নদীর পানিতে ফেলে দেয় সন্ত্রাসীরা। এই বিষয়ে থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করে। মালয়েশিয়ায় সক্রিয় মানব পাচার চক্র করিম গ্যাংয়ের আস্তানায় অভিযান চালিয়ে অনুপ্রবেশের অভিযোগে 15 সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এছাড়াও চক্রের সদস্য সন্দেহে আরও 3 বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রত্যেকের বয়স 20 থেকে 52 বছরের মধ্যে। মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইনের অধীনে তদন্তের জন্য তাদেরকে পুত্রজয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের তথ্য বলছে, জানুয়ারি থেকে সক্রিয় করিম গ্যাং অত্যন্ত পরিকল্পিত উপায়ে মানব পাচার কার্যক্রম পরিচালনা করছিল। পাচারকৃত ব্যক্তিদের কম্বোডিয়া ও দক্ষিণ থাইল্যান্ড হয়ে কেলান্তান সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করানো হতো। বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ছেলে মোস্তফা খামেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হলে ইরানের অস্তিত্ব মুছে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।
এ ধরনের পরিকল্পনা করলে তেহরানকে 1000 ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হবে। মোস্তফা খামেনি এক টেলিগ্রামে বার্তায় বলেন, যুদ্ধে নিহত সব শহীদদের হত্যার বিচার করা হবে। অস্ত্রবিরতি কার্যকর না থাকলেও ইরানের অনুরোধে আলোচনার টেবিলে ফিরবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন ট্রাম্প। যদিও এ ধরনের অনুরোধের বিষয়টি প্রত্যাখ্যান করেছে তেহরান। আলোচনায় ফেরার আগে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এই বিষয়ে নিশ্চয়তা হিসেবে তেহরানের পক্ষ থেকে প্রকাশ্য বিবৃতিও চেয়েছে ওয়াশিংটন। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক অঙ্গনে আবারও তীব্র হয়েছে কূটনৈতিক চাপ প্রয়োগ। এমন অবস্থায় দুই দেশকে আবারও আলোচনায় ফেরাতে ইরানে অবস্থান করছেন কাতারি প্রতিনিধি দল। মাশহাদের ইমাম আলী রেজার মাজারে শায়িত প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমাধির ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে খামেনি ছাড়াও তার পরিবারের নিহত আরও 4 সদস্যের সমাধি ফলক দেখা গেছে। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে কোটি ভক্ত অনুরাগীর অশ্রুসিক্ত বিদায়ে শুক্রবার ভোরে জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে চিরনিদ্রায় শায়িত হন আয়াতুল্লাহ আলী খামেনি। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনি ও তার পরিবারের 4 সদস্য। যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে নতুন দফায় চালানো ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহ সদস্য সহ অন্তত 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 জন। শুক্রবার স্থানীয় সময় রাতে দক্ষিণ লেবাননের বিভিন্ন অংশে ড্রোন ও বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এছাড়াও অনেক স্থানে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। এদিকে অব্যাহত হামলার মাঝেই কাঠামো চুক্তির আলোচনায় এগিয়ে নিতে আগামী 15 ও 16 জুলাই রোমে আলোচনায় বসবে ইসরায়েল ও লেবানন সরকারের প্রতিনিধি দল। এরই মধ্যে পরবর্তী দফা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো বার্তা দেয়নি। এর আগে গেল জুনে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় একটি কাঠামো চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল লেবানন। ইসরায়েলি বাহিনীর গুপ্ত হত্যার চেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে ফিরলেন হামাসের মুখপাত্র হাজেম কাশেম। বৃহস্পতিবার গাজায় তার বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় আইডিএফ। তবে সে সময় গাড়িতে না থাকায় কাশেমের প্রাণ বাঁচলেও হামলায় নিহত হন তার গাড়ি চালক। এদিকে গেল 24 ঘন্টায় গাজায় নতুন দফায় চালানো ইসরায়েলি হামলায় 12 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 20 জন। 2013 সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 73,118 জন। এ সময় আহত হয়েছেন 1,70,000-এরও বেশি মানুষ। ইসরায়েলের আগ্রাসনে দুমড়ে মুচড়ে গেছে গাজার প্রায় 90% অবকাঠামো। রাশিয়ায় বড় ধরনের অভিযান চালানোর জন্য স্পেশাল কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সম্পূর্ণ আলাদা এই বাহিনীতে থাকবে সম্মুখ যুদ্ধে লড়াই করার মতো চৌকস সেনা, নেওয়া হবে ড্রোন পরিচালনায় অভিজ্ঞতারও। এছাড়াও জেলেনস্কির দাবি, নিজস্ব উদ্যোগে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম নামের একটি সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ শুরু করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের আদলে এই প্রতিরক্ষা ব্যবস্থা ডিজাইন করা হবে। এর আগে ন্যাটো সামিট থেকে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন কিয়েভকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বানানোর লাইসেন্স দেবে ওয়াশিংটন। এদিকে শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও হামলা করেছে রাশিয়া। এতে 10 জন আহত হয়েছেন। বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রয়টার্সের তথ্য, 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াও শতাধিক ড্রোন ব্যবহার করে এই অভিযান চালায় রুশ সেনারা। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ফের ব্ল্যাক আউটের কবলে কিউবা। জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে যাওয়ায় চলতি সপ্তাহে দ্বিতীয়বার এবং এবছর চতুর্থবারের মতো বিদ্যুৎ বিপর্যয় দেখল হাভানাবাসী। যদিও কিউবার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে গ্রিড অপারেটর ইউএনই এরই মধ্যে সংযোগ সচলের চেষ্টা করছে। এর আগে গেল সোমবার তীব্র জ্বালানি সংকটের জেরে দেশটির বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিউবা জুড়ে বাড়ছে জনরোষ। এর আগে ব্ল্যাক আউটের সময় হাঁড়ি পাতিল বাজিয়ে প্রতীকী বিক্ষোভ করেন হাভানাবাসী। মূলত জ্বালানি তেল আমদানি রপ্তানির ক্ষেত্রে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে দেশটিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। আর গ্যাসের দাম নাগালের বাইরে থাকায় জেনারেটরের উপরও নির্ভর করতে পারছেন না বাসিন্দারা।
কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী টাইফুন বাভির তাণ্ডব মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পূর্ব এশিয়ার দেশ চীন, জাপান ও তাইওয়ান। টাইফুনের প্রভাবে ভারী বর্ষণ ও ভূমিধসে ফিলিপিন্সে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। এখনও চলছে উদ্ধার অভিযান। এদিকে বিবিসির তথ্য, আজ দক্ষিণ পূর্ব চীনের স্থলভাগে আঘাত হানতে পারে এই টাইফুন। এই সময় তাইওয়ানের উত্তর ও পূর্বাঞ্চল এবং জাপানের কয়েকটি দ্বীপে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে পূর্ব এশিয়ার এই 3 দেশে 1000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া শক্তিশালী এই টাইফুনের প্রভাবে সপ্তাহ জুড়ে চীন, জাপান ও তাইওয়ানে বৈরী আবহাওয়া বিরাজ করবে। টাইপের সতর্কবার্তা, টাইফুনের প্রভাবে দ্বীপরাষ্ট্রটিতে 39 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগাম বন্যা সতর্কতা হিসেবে প্রস্তুত রাখা হয়েছে অসংখ্য বালির বস্তা। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের জন্য তৈরি প্রায় 29,000 সেনা সদস্য। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন চারদিকে। দেশের সকল জেলা স্টেডিয়ামে অন্তত একটি করে সুইমিং পুল স্থাপনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সঙ্গে বর্তমানে থাকা পুলগুলো সংস্কারেও সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানালেন প্রতিমন্ত্রী। শনিবার ৩৮তম জাতীয় সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় শুরুতে এই কথা বলেন আমিনুল হক। ভালো অবস্থায় নাই সেই সুইমিং পুলগুলো, সেগুলোকে সংস্কার করে জরাজীর্ণ যে অবস্থায় রয়েছে সেখান থেকে বের করে এনে আমরা সেই সুইমিং পুলগুলোকে নতুন একটি পরিবেশে ফিরিয়ে আনতে চাই। পাশাপাশি আমাদের বর্তমান সরকারের ইতিমধ্যে আমরা একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছি যে প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে আমরা একটি করে সুইমিং পুল নির্মাণ করতে চাই। আমরা চাই যাতে সবার জন্য সাঁতার এই নিশ্চয়তা প্রদানের মাধ্যমে আমরা সবাইকে সাঁতার শেখা বা সুইমিংয়ের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার যে কার্যক্রম সেটা আমরা সরকারিভাবে এটা নিশ্চিত করতে চাই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/c/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।